ক্লাসরুমের উপরে ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, মারা গেছে শিশুরা, শিক্ষকেরা, যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো। এটা কোনো দুর্ঘটনা না, রাষ্ট্রীয় দুর্নীতি, ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা। এই যে বাংলাদেশের বিমান বাহিনী, আমরা তো টাকা দিই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালিয়ে এদেরকে, কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন? আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি। 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা 14টা, আমরা জানি এটা। একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ 85টা, কিন্তু ইন্ডিয়ার আছে 2024-এর হিসাব অনুযায়ী অবশ্য 1290টা বিমান আর 500টা হেলিকপ্টার। ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে 100টার মধ্যে 4.7। সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে, এটা 2023-এর হিসাব, 125টা বিমান এবং 61টা হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে 10.93, প্রায় 11%। এইটা ভারতের তুলনায় প্রায় 3 গুণ প্রায়। বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে 3 গুণ বেশি দুর্ঘটনা হয়। অনেকে অবিশ্বাস করতে পারেন, আমি হিসাব দিতেছি। 8 এপ্রিল 2008 চেংদুতে F7Z দুর্ঘটনা হয়, একটা বিমান হারায়। 20 ডিসেম্বর 2010 2টা PT-6 বিমান দুর্ঘটনায় পড়ে। 8 এপ্রিল 2012 Aero L39 ক্র্যাশ একটা। 26 এপ্রিল 2012 একটা PT-6 ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে। 13 মে 2015 Mi-17 হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা। 29 জুন 2015 F7MB যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা। 11 জুলাই 2017 IAC-130 দুর্ঘটনা হয় লোহাগড়ায়, একটা বিমান হারায়। 27 ডিসেম্বর 2017 2টা IAC-130 মাঝ আকাশের সংঘর্ষে বিধ্বস্ত হয়, 2টা। 3 জানুয়ারি 2018 Mi-17 হেলিকপ্টার ক্র্যাশ করে একটা। 1 জুলাই 2018 KHW প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয়। 23 নভেম্বর 2018 F7BG বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে। 9 মে 2024 IAC-130 বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়। আর 21 জুলাই 2025 এটা F7BGI প্রশিক্ষণ জেট ঢাকার স্কুলে বিধ্বস্ত হয়। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে মিশনে ছিল, ওইখানে বিধ্বস্ত হয়েছে। এই যে দেখেন, এর মানে কি? হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাইতে পারে না, নয়তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রদ্দি মাল বেশি দামে কেনা হয়। তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না, মানুষ। আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উঁচু পদে বসে কমিশনের ব্যবসা চালায়। কি চমৎকার! শোনা যায় বাংলাদেশের ডিফেন্স পার্সেসের 70%-এর বেশি হয় বিচ্ছিন্ন স্বচ্ছতার বাইরে, যেখানে ঘুষ, মধ্যস্বত্বভোগী আর সরকারি দাম এই নামে চালানো হয় রদ্দি মাল। আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি, যেহেতু তাদেরকে পয়সা দিই, যে আপনার বাহিনী কোথায় যুদ্ধ করতেছে, কাদের বিরুদ্ধে এই প্রস্তুতি? যে বাহিনী নিজের আকাশে উঠতে পারে না, সে অন্যের আকাশে কিভাবে লড়বে? এদেশে মানুষের জীবনের কোনো মূল্য দেওয়া হয় না বইলা যুগ যুগ ধরে যুদ্ধ বিমানের মহড়া এবং প্রশিক্ষণ চলছে ঢাকার আকাশে। প্রত্যেক দিনই রাজধানীর আকাশে ফাইটার জেট ছুটতে এবং অনেক হেলিকপ্টার উঠতে দেখা যায়। আপনারা দেখছেন না? শীর্ষ সেনা এবং বিমান কর্মকর্তারাই এইগুলোতে চড়েন। এই সমস্ত পুরাপুরি বন্ধ হওয়া জরুরি, একদম ফুল স্টপ। ঘনবসতিপূর্ণ এই রাজধানী শহরটা এড়ায় কি এরকম প্রশিক্ষণের কার্যক্রম চলতে পারে না? হোমরা সোমরাদের আচরণ এবং তাদের অনুসৃত রীতিনীতি দেখলে মনে হয় না যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। 1 নম্বর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনে, প্রত্যেক বর্গ কিলোমিটারে 46,000 মানুষ থাকে। 2 নম্বর ঢাকা, প্রত্যেক বর্গ কিলোমিটারে 44,000 মানুষ থাকে। 3 নম্বর বাগদাদ, ইরাকের, প্রত্যেক বর্গ কিলোমিটারে 32,800 মানুষ থাকে। এবং 4 নম্বর মুম্বাই, ইন্ডিয়ার মহারাষ্ট্রের রাজধানী, আমরা জানি প্রত্যেক বর্গ কিলোমিটারে 32,300 জন মানুষ থাকে। এবং 5 নম্বর কায়রো, মিশর, প্রত্যেক বর্গ কিলোমিটারে 19,300 জন মানুষ বসবাস করে। আওয়ামী বাকশালীরা একটা মৌকা পাইছে। এই জুলাই আগস্ট বিপ্লবের শোকগাথা চলতেছিল, যখন আওয়ামী দুঃশাসনের চিত্র আবার সবাই দেখতেছিল, আর সবাই এই সময় দুর্ঘটনা বাকরুদ্ধ করে দিচ্ছে সবাই। সমস্ত কর্মসূচি এখন কিছুদিনের জন্য হলে বন্ধ থাকবে। এই ঘর পড়ার মধ্যে আলু পোড়া খাইতে আসছে এই নটনটিরা, বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বাকশালীরা, বাংলার আন্তনীয় গ্রামসি, গরিবের কালমার্কস, ঝানু মোহাম্মদ বাঙ্গুল্যান্ডের প্রগতিশীল ঘরানার প্রধান বুদ্ধিজীবী। সকল বাকশালীদের মতো তিনিও 1991 সালে গঠিত হয়েছিল 101 সদস্য বিশিষ্ট 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, তার সদস্য ছিল। আবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে উনি খুব চিন্তিত আর কি।
কিবা কিবা কমিটিতে আছেন, ওনার চিন্তা পার্বত্য চট্টগ্রাম আর যুদ্ধাপরাধ এই ছাড়া আর বাইরে যায় না। ওনার সম্পর্কে আপনি নেট ঘেইটা লেখাপড়া কত দূর করেছে এটা খুঁজে পাবেন না। আমি লেখাপড়া ধরে টান দিই কেন জানেন? এই সেকুলার ঘটনার যত তালে বড় আছে না, সব কয়টা লেখাপড়ায় লবণকা, কিন্তু ভাবছে তারা নোবেলটা পাইতেছে না আর কি। এই ঝানু মোহাম্মদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আমি নাকি রয় রেজেন্ট। সেটা কইছে এমন একটা জায়গায় যে আমার কানে আসছে, একটা খুব বিশ্বাসযোগ্য মানুষ আমাকে বলে দিছে। আমি তারা জিজ্ঞাসি আপনি এটা কেন বলছেন, তখন অস্বীকার করে ভয়। মানে তার মেধা এবং সাহস কোনোটাই নাই। একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কতখানি নির্বোধ হইতে পারে, কতখানি মূর্খ হইতে পারে, তার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি কত দুর্বল হইতে পারে, ঝানু মোহাম্মদ তার নমুনা। আমার মাথায় এসছে তখন যে আমি শিওর ওই পিএইচডি করে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, একজন পিএইচডি এরকম নির্বোধের মতো কথা বলবে না। খুঁজে দেখেন সে পিএইচডি করেছে কিনা, আমি 99% শিওর ওই করে নাই। অনেকের মনে হইতে পারে এরকম প্রফেসর হয়েছে, এরকম ইকোনমিক্সের প্রফেসর হয়েছে, পিএইচডি করে নাই। দেখেন, আমি তো কইলাম তো, দেখেন, খুঁজে দেখেন, না হইলে আমার আগে সে কোয়েন। যাই হোক, সে বাক্য ঝাড়িছে প্রফেসর সামন্তলাল সেনকে আনা হোক। হ্যাঁ, আগে এক নোটই কইছে নিপুণ, হ্যাঁ, তারপরে এই নট করছে। এডিটর সাহেব এই নটো আর নোটিরে পাশাপাশি রাখেন, দেখি তো মানায় কিনা। হ্যাঁ, মানাইছেন না? মানাইছে, হ্যাঁ মানাইছে ভালো। এক সুন্দর গাদা আর এক সুন্দরী গাদি। এই ঝানু মোহাম্মদের একটা ছবি দেখবেন, হ্যাঁ, ক্ষুদ্রকালের সোহরাওয়ার্দীর বডিগার্ডের সাথে, জায়গা মতো খাইছে, সব বরাবর আর কি, বুঝছাও। 1974 দুর্ভিক্ষের টাইমে অনুদান তুলে ওই সোহরাওয়ার্দীর বডিগার্ডের হাতে দিতেছে, দেখেছেন কি হাসি মুখে, দেখেছেন? এই ঝানু মোহাম্মদ গুলো হইতেছে সুপা ফ্যাসিস্ট, সুপা বাকশালী, সুপা আওয়ামী লীগ। সুযোগ পেলে কক করে ওঠে। ফ্যাসিস্টের সহযোগী, ফ্যাসিস্ট মন্ত্রিসভার সদস্য, জুলাই আহতদের চিকিৎসায় বাধাদানকারী, স্বঘোষিত বার্ন স্পেশালিস্ট সামন্তলাল সেনের জন্য ওর পেট পুড়াচ্ছে। এই সামন্তলাল সেন আর এক বাটপার, লেখাপড়া করে নাই, কিছু করে না, স্পেশালিস্টই না। এই সামন্তলাল কত বড় বাটপার, মহা বাটপার। ওই এমবিবিএস ডাক্তার, কচু কাটতে কাটতে যেমন ডাকাত হয় না, যেমন প্লাস্টিক সার্জনের সাথে ঘষাঘষি করতে করতে না ওই প্লাস্টিক সার্জনের ভোগ ধরিছে, নিজেরা প্লাস্টিক সার্জন ধরিছে। শিক্ষাগত যোগ্যতায় সে উচ্চ শিক্ষিত ডাক্তার না, স্পেশালিস্ট না, তার যোগ্যতা এমবিবিএস পর্যন্ত। কচু কাটতে কাটতে ডাকাত হওয়ার মতো প্লাস্টিক সার্জনদের সাথে কাজ করতে করতে কাজ শিখিছে। কতটুকু কাজ শিখিছে কে জানে, ওর কাছে কেউ যায় না। ওর অনেক মেলা তালে বড় বড় ভালো ভালো প্লাস্টিক সার্জন আছে। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ড বয়টা দেখবেন কাজ করতে করতে পারদর্শী হয়ে যায়। অনেকে ভালোভাবে সাহায্য করতে পারে, ছোটখাটো সার্জারিও করতে পারে, কিন্তু তাই বলে তো তাদেরকে ডাক্তার বলে ডাকা যায় না। নামের পরে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিবিএস এর পরে ডিএসএস, ভিয়েনা অস্ট্রেলিয়া লাগাইছে। জানেন এই ডিএসএস মানে কি জানেন? ডিপ্লোমা ইন সোশ্যাল সার্ভিস। হা, যার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই, মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল হিসেবে এটা করতো সে। তবে সোশ্যাল সার্ভিস ভালোই করতো, যা দিয়ে শিক্ষাগত যোগ্যতার এই অপদার্থতা আলার করতে পারত। দেশের বিশিষ্ট প্লাস্টিক সার্জনরা এই বিষয়টা জানলেও হাসিনার সাথে ও ডাইরেক্ট কানেকশনে থাকার কারণে প্রকাশ্যে এই কথা তোলেনি। আগুনে পোড়া মানুষদের নিয়ে রাজনীতিতে উই ছিল বার্ন ইউনিটে প্রিয় অভিনেত্রী শেখ হাসিনা, স্ক্রিপ্ট রাইটার প্লাস সহ অভিনেতা। 2013-14 সময় হাসিনায় যে অগ্নি সন্ত্রাসের একটা ভং ধরেছিল না, গপ্প গীত না, ওই অগ্নি সন্ত্রাসের স্ক্রিপ্ট লেখার জন্য বার্ন ইউনিটের দরকার ছিল। এই সামন্তলাল সেন সেটা করে দিছে, সেই জন্যই ওই এত প্রিয়। 24-এর মন্ত্রিসভায় এই জন্যই তারে ঠাই দিছিল ভারত কোটায়। সামন্তলাল সেনের নির্দেশে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশের সরকারি বেসরকারি অনেক হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় এবং অনেক নিহতদের পোস্টমর্টেম না কইরা গণকবর দেওয়া হয়। সকল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়, ট্রিটমেন্ট কার্ড গায়েব করে দেওয়া হয়। আর ঝানু মোহাম্মদ বলতেছে তাই নাকি ভুয়া মামলা দেওয়া হয়েছে। হারাম জাদা একটা, কত বড় হারাম জাদা দেখেছেন? জাউরার জাউরা। দেন আর সিল মেরে দেন, দেন এইটা সে দেন, একটা সিল মেরে দেন, আরেকটা দেন, আরেকটা মারেন। মিলিছে দেখেছেন? ওটা একটা বাটপার, লেখাপড়া করেনি, এটাও একটা বাটপার, দুটোই বাটপার। এ বলে আমারে ধর, ও বলে আমারে ধর, সখী ধরো ধরো। ওই কই লুকে আছে বের করা দরকার। ওই সামন্তলাল তার কার আশকারায় তার নামে মামলা হয় না এটাও জানতে চাই আমি। আমি কলে কয়ে দিচ্ছি, দিন কলে আসবে একদিন সব কটারে প্যাকেট করবো, যে তারে শেল্টার দিয়েছে তারে সহ প্যাকেট করবো। ক্লাসরুমে যে যুদ্ধ বিমান ভেঙে পড়ছে এটা কোনো দুর্ঘটনা না, এটা রাষ্ট্রীয় ব্যর্থতার বদ্ধভূমি, যেখানে শিশুরা মারা যায় রাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির নামে।
সেখানে যুদ্ধ হয় না, শুধু কমিশন খাওয়া হয়। বাচ্চারা তো কোনো শত্রু ছিল না, তারা শুধু জানতো ওইটা ছিল, কিন্তু প্লে গ্রুপ ছিল, ওইখানে বাচ্চারা এ ফর অ্যাপল, বি ফর বল পড়তো, কিন্তু রাষ্ট্র জানতো না সি ফর করাপশন, ডি ফর ডেথ। আর এই রাষ্ট্র চায় আমরা চুপ থাকি, কিন্তু না, এই মৃত্যু আমাদের চুপ করাবে না, এই রক্ত আমাদের জাগাবে। আজ যারা বেঁচে আছি তারা আর মুখ ঘুরায় থাকা মানুষ না, আমরা এই রাষ্ট্রের মুখোমুখি দাঁড়ানো সেই প্রজন্ম যারা বলবে এই রাষ্ট্র আর আমাদের না। এই রাষ্ট্র যদি প্রশ্ন এড়াতে চায়, আমরা তার গায়ে প্রশ্ন লিখে দেব আগুন দিয়া, রক্ত দিয়া। এই রক্তে লেখা হবে নতুন শপথ। স্কুলে যুদ্ধ বিমান আর ভেঙে পড়বে না, ঢাকার আকাশে কোনো যুদ্ধ বিমান উড়বে না। সরাই নিয়ে যান আপনার এয়ারপোর্ট, আপনার প্রশিক্ষণ কেন্দ্র। আকাশে আর রক্ত না। আর যদি হয় তাহলে এইবার আমরা জবাব নিয়ে ছাড়বো। ইনকিলাব জিন্দাবাদ।